প্রতিনিধিত্ব বাঁচাও মঞ্চের আয়োজিত অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের শ্রদ্ধেয় কিশোর কুমার বিশ্বাস মহাশয়কে মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য বলব। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হিন্দ, জয় যোগেন্দ্র, জয় সংবিধান, জয় ভারত। অনেকক্ষণ ধরে আপনারা শুনছেন, বিভিন্ন জায়গায় আমরা প্রতিনিধিত্ব সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান সূচি রাখছি এবং করছি। ছোট ছোট গ্রুপ আকারে যে মিটিংগুলো হচ্ছে তারই একটা কংগ্রিগেশন বা সমষ্টিগত একটা প্রচেষ্টা আমাদের থাকছে। আজকে অন্ধকার যে সভায় যে সভাপতি রয়েছেন তৎসহ এখানে প্রচুর বুড়ি মানুষ রয়েছেন, প্রত্যেকেরই যোগ্যতা রয়েছে এই চেয়ারে বসা বা কিছু বলবার, কিন্তু যেহেতু সীমিত রয়েছে সবাইকে জায়গা দেওয়া বা সেই সুযোগ হয়নি। তার জন্য মার্জনা চাইছি এই কারণে যে কেউ হয়তো আমাদের কথা কেউ বলে দিতেই পারে, যে আমাদের কথা বলবে আমরা সেটাকেই মেনে নেব। তো আজকে দীর্ঘ সময় ধরে আলোচনা চলছে, আমি ওইগুলোকে আর বলতে কিছু চাইছি না। শুধু কয়েকটা জিনিস আপনাদেরকে ভাববার জন্য অনুরোধ করব। বিষয়গুলির সঙ্গে যদি আপনি সহমত পোষণ করেন তবে আগামী দিনের যে কর্মসূচি আমরা নিতে পারবো সেক্ষেত্রে অনেকটা সহায়ক পরিস্থিতি তৈরি হবে। কারণ আমরা এই ঘটনার সঙ্গে আমাদের সন্তান সন্ততি বা ভবিষ্যৎ প্রজন্মের যে ভবিষ্যৎ সেটা সম্পূর্ণরূপে নির্ভর করছে, যে আগামী দিনে আমরা মানুষের মতো এখানে বসবাস করব না ইতর পশুর মতো বসবাস করব, সেটা নির্ধারণ করতে হবে আমাদেরকে। আজকে 1 আগস্ট 2024-এ ভারতের যে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিলেন, এখন প্রশ্ন হচ্ছে যে এই রায় কি রাজনৈতিক, এই রায় কি পক্ষপাতমূলক, এই রায় কি জাতি বিদ্বেষমূলক, এটা আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে। এখন আমি যে 3টি বিষয় বললাম সেই 3টি বিষয় কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য। রায়টি অবশ্যই করে রাজনৈতিক, রায়টি অবশ্যই করে জাতি বিদ্বেষমূলক, এবং যেটা আমরা যেটাকে বলতে চাই যে এই রাজনৈতিক সিদ্ধান্তকে যদি আমাদেরকে মোকাবেলা করতে হয় তাহলে আমাদের যে মহাপুরুষ যারা রয়েছেন, বাবা সাহেব গুরুচাঁদ ঠাকুর, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল, তারা তার সঠিক দিশা, এবং সর্বশেষ আমাদের মাননীয় কাঞ্চীরামজি, তিনি আমাদের সঠিক দিশা দেখিয়েছেন। এখন 2024 সালের যে 1 আগস্টের যে জাজমেন্ট সুপ্রিম কোর্টে, সেই সুপ্রিম কোর্টের সরকারের ভূমিকা কি ছিল সেটা একবার আমরা দেখে নিতে পারি। কারণ ভারতীয় যে সুপ্রিম কোর্ট রয়েছে সেই সুপ্রিম কোর্টে ভারত সরকারের পক্ষ হয়ে যারা প্রতিনিধিত্ব করেছিলেন, এই 565 পাতার যে রায় রয়েছে সেখানে ভারতের যে অ্যাটর্নি জেনারেল এম ভেঙ্কটরামাইয়া এবং আমাদের যে সলিসিটর জেনারেল তুষার মেহতা, তারা এই জাতির মধ্যে তপশিলি জাতি এবং তপশিলি জনজাতির মধ্যে এই সাব ক্লাসিফিকেশন এবং তাদের মধ্যে এই যে ক্রিমি লেয়ার এক্সক্লুশনের যে বিষয়টাকে তারা সমর্থন করে বলেছে যে যারা ইতিমধ্যে এগিয়ে গেছে তাদেরকে অবশ্যই করে এই সংরক্ষণ বা প্রতিনিধিত্বমূলক যোগদানের বাইরে নিয়ে আসতে হবে। এখন আপনারা বলতে পারেন তা কি করে এটা রাজনৈতিক হলো? কারণ ভারতবর্ষের যে শাসন প্রতিষ্ঠা হয় রাজনৈতিক গণতন্ত্রের মধ্য দিয়ে, সেখানে কিন্তু কোনো একটা রাজনৈতিক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তি করে এই সরকার পরিচালিত হয়। ফলে সরকার পক্ষের যে বক্তব্য সেটা তুষার মেহতা এবং অ্যাটর্নি জেনারেল এম ভেঙ্কটরামাইয়া সেটা স্পষ্ট করে দিয়েছে। এখন এই ঘটনাকে কেন্দ্র করে একটু আমাদেরকে পেছনে যেতে হবে, যে এই যে সংরক্ষণ আমাদেরকে দেওয়া হয়েছে সাংবিধানিকভাবে বাবা সাহেব যেটা আমাদের জন্য সুরক্ষিত করে গেছিলেন, তাহলে সেই সুরক্ষার জন্য বিরোধিতা কারা কারা করছে। অর্থাৎ প্যাথোলজিতে টেস্ট করতে হবে যে কোন ভাইরাস আপনার যে দেহাংশ আছে সেটাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, আক্রমণ করার চেষ্টা করছে। কোন মুসলিম কি আপনার সংরক্ষণে বিরোধিতা করছে? কোন শিখ,
কোনো খ্রিস্টান, কোনো জৈন, কোনো ইহুদি, কোনো তপশিলি জাতি, তপশিলি জনজাতি কেউ করছে না। কারা বিরোধিতা করছে? বিরোধিতা করছে ভারতবর্ষে একটা শ্রেণী যারা জাতিবাদী মানসিকতায় পুষ্ট রাজনৈতিক সংগঠন, সঙ্গে সঙ্গে সামাজিক সংগঠন। কারণ 1923 সালে ভারতবর্ষে একটা নতুন মতবাদের, একটা নতুন দর্শনের স্রষ্টা ছিলেন সাভারকার। তিনি হিন্দু ধর্ম আর হিন্দুত্বকে গুলিয়ে ফেলবেন না। আমি হিন্দু ধর্ম নিয়ে কিছু বলতে চাইছি না, বলিও না। হিন্দুত্বর যে সংজ্ঞা সাভারকার বলছেন যে ভারতবর্ষে যার জন্ম অর্থাৎ পুণ্যভূমি, এই জন্মভূমি, এবং ভারতবর্ষে তার যে উপাস্য দেবতার জন্মভূমি অর্থাৎ পুণ্যভূমি, তারা সকলেই হচ্ছে হিন্দু। এটা সাভারকার একজন নাস্তিক মানুষ, তিনি এই নিদান দিলেন। বাকি যারা রয়েছে তারা সবাই আদার্স, এবং তারা ভারতবর্ষের দ্বিতীয় শ্রেণী হিসাবে বসবাস করতেও পারে, না হলে তাদের লাত মেরে ভারতবর্ষ থেকে বের করে দেওয়া হবে। এই বক্তব্য আমার না। এই বক্তব্য বান্স অফ থটস বলে যেটা এম.এস. গোলওয়ালকার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে দ্বিতীয় সংঘ চালক আছেন, তিনি এটাকে বলছেন। তাহলে তার বীজ যেটা বপন হয়েছে 1923 সালে, তার যে আস্তে আস্তে করে যে বীজ বৃক্ষ, সেটা আস্তে আস্তে করে বড় হয়েছে। বড় হতে 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 1993 সালের 1 জানুয়ারিতে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বামী মুক্তানন্দ তিনি একটা শ্বেতপত্র প্রকাশ করে ফেললেন, এবং সেই শ্বেতপত্রের যে ভূমিকা রয়েছে, সেই ভূমিকাতে তিনি বলছেন যে ভারতবর্ষে আজকে যে জাতীয় সংহতি বিনষ্ট হচ্ছে, সাম্প্রদায়িক সংহতি বিনষ্ট হচ্ছে, যে কর্মক্ষমতা হ্রাস দেখা দিচ্ছে, বা বেকারত্বের জ্বালা দেখা দিচ্ছে, অধার্মিকতা দেখা দিচ্ছে, এর জন্য কে দায়ী? এবং ঠিক তার দুটো নিচে লাইনে, একটা লাইনে বলা হচ্ছে এই সব কিছুর জন্য নাকি ভারতীয় সংবিধান দায়ী। এখন ভারতীয় সংবিধান ওদের কাছে একটা কাটা হয়ে আছে। আমার আর ওদের মাঝখানে শুধু ভারতীয় সংবিধান দাঁড়িয়ে আছে। ঠিক আমার এবং আপনার মধ্যে ভারতীয় সংবিধান যে দাঁড়িয়ে আছে, ওরা ওইখান থেকে জাস্ট তুলে ফেলে দিতে চাইছে। 1:1 আপনাকে ব্ল্যাঙ্ক রেঞ্জ পয়েন্ট থেকে একদম ফিনিশ করার টোটাল যে পরিকল্পনা, সেটা রচিত হয়েছে। এখন এই যে সিদ্ধান্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে পলিটিক্যাল উইং, তারা আজকে ভারতবর্ষ পরিচালনা করছে। বিগত অনেক সরকারি, তারা যারা জাতিবাদী মানসিকতা রয়েছে, যারা জাতি বিদ্বেষ পোষণ করেন, তারা বিভিন্ন ধরনের আমাদের স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত তারা ভারতবর্ষের ভারতীয় সংসদেও নিয়েছেন, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারও নিয়েছেন, এক্সিকিউটিভ অর্ডারও নিয়েছেন। এখন সেখানে বলার মতন আমাদের কে আছে? না বাবা সাহেব আমাদের ওখানে বলার মতো যাদেরকে পাঠিয়েছিলেন 330 এবং 332 ধারাতে, তারা গিয়ে আমাদের কথা বলে না। আবার আমরা তাদেরকে ভোট দিয়ে পাঠাই। আবার এখানে বসে আমরা যদি প্রচুর বক্তব্য রাখি যে ফিউচার টেন্সে এইটা করতে হবে, এইটা করতে হবে, আমাদের কিছু হবে। ইন অ্যাকশনে এসে বলতে হবে ইট হ্যাজ বিন কমপ্লিটেড, ইট হ্যাজ বিন ডান। কোনো ফিউচার টেন্সে কথা বললে আগামী দিনে কিচ্ছু কি হতে যাচ্ছে না। তাই আমরা যেটা ভাবছি যে এই যে কাউন্টার যেটা আছে, রাজনৈতিক সিদ্ধান্তের বিপরীতে আমাদের কিন্তু রাজনৈতিকভাবে যে অ্যানেকডোট, যেটা বাবা সাহেব আমাদের জন্য একদম মানে সাইমন কমিশন থেকে শুরু করে অ্যাডাল্ট ফ্রান্সাইজিস, যেটা সাউথ বড় কমিটি, প্রত্যেকটা জায়গায় দরবার করে, এবং সর্বশেষ যেটা আমাদের রাউন্ড টেবিল বৈঠক থেকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-এ আমাদের যেটা
প্রাপ্তবয়স্কের ভিত্তিতে যে ভোটাধিকার দিয়েছেন, সেটা কিন্তু আমাদের মহাপুরুষদের কথা অনুযায়ী প্রয়োগ করতে হবে। এখানে দায়িত্ব শেষ নয়, এখানে দায়িত্ব শেষ নয়, সঙ্গে সঙ্গে আপনাকে নোটও দিতে হবে। কারণ শুধু ভোট দিয়ে আপনার দায়িত্ব শেষ নয়, আপনাকে নোটও দিতে হবে। কেন দিতে হবে? আজকে এখানে প্রত্যেকেই যারা চাকরিজীবী সমাজের মানুষ আছেন, আজকে যখন এমএলএ এমপিরা তাদের আমাদের প্রতিনিধিত্ব করছে না বলে আমরা তাদের দিকে আঙুল তুলছি, আপনিও তো সমাজের প্রতিনিধিত্ব করবেন বলে শিডিউল কাস্ট সার্টিফিকেট দিয়ে ওই চাকরিতে প্রতিনিধিত্ব কোটায় ঢুকেছিলেন, কিন্তু আপনি ওখানে গিয়ে স্পিকটি নট, তাহলে ওখানে গিয়ে বলছেন না আপনি সমাজের দায়িত্ব নেওয়ার কথা বলে তাদের সঙ্গে আমার সমাজের যারা পিছিয়ে রাখা সমাজ তার সঙ্গে ভণ্ডামি করছেন। ফলে এই ভণ্ডামি থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে এই সমাজকে রাজনৈতিকভাবে লড়ার জন্য মদত দিতে হবে এবং আপনার ঘরে ভোটকে দিতে হবে। তবে আজকে যে সমস্যা নিয়ে আলোচনা চলছে তবে সেটা সমাধান হতে পারে। কারণ পলিসি মেকিং যেটা হয় সেটা সংসদে হয়, যেটা ক্যাবিনেটে হয়, কোনো এক্সিকিউটিভ অর্ডার হয় না, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার এগুলো হয় না। যদি তাই হতো তাহলে সুপ্রিম কোর্টের এই রায়কে আমরাই একটা বলে দিতে পারতাম যে চলছে না, চলবে না, হবে না। ফলে আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে এই যে প্যাথোলজি, এই যে আজকে যে সেমিনার, এটা একটা প্যাথোলজিতে বিভিন্ন মানুষের যে মতামত আর আদান প্রদান, যে আমাদের কি করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সুপ্রিম কোর্ট কিসের ভিত্তিতে তিনি এটাকে বললেন? কোন কমিশন ফর ন্যাশনাল কমিশন ফর এসসি বা এসটি কোন ডেটা বা কোন রেকমেন্ডেশন কি সুপ্রিম কোর্টের সামনে রাখা হয়েছে? তাহলে আমরা কি করে বুঝলাম যে এইগুলো কমিউনিটিগুলো এগিয়ে গেছে বা কিছু কমিউনিটি এগিয়ে গেছে? স্বাধীনতার পরবর্তী সময় থেকে কিন্তু বাংলার ক্ষেত্রে সংরক্ষণ শুরু হয়েছিল 1976-এ। ওয়েস্ট বেঙ্গল যেটা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব রিজার্ভেশন অফ ভ্যাকেন্সি ইন সার্ভিসেস এন্ড পোস্ট অ্যাক্ট 1976, ভারতবর্ষে সংবিধান চালু হওয়ার 26 বছর পরে জাতীয়বাদী সরকার বাংলার তারা এই বাংলাতে এই সংরক্ষণ চালু করেছিল, তাই না? তাহলে আজকে আমরা যখন এই সংরক্ষণ পেয়ে কিছুটা উপরে এসেছি বলে মনে করছেন তারা, তাহলে কি আজকে যারা বাদ পড়ার জায়গায় আছে 65-তে যাদেরকে একবার বাদ দেওয়া হয়েছিল, ধরে নিলাম তারাই আবার এগিয়ে এসছে 4টে কমিউনিটি, তাহলে কি আজকে তারা এই রাম মন্দিরে যে ভিত্তি পূজন হলো সেখানে পুরোহিত করার যোগ্যতা অর্জন করেছে? বা দক্ষিণ ভারতের শবরীমালাতে বা অক্ষরধামে গুজরাটে বা দিল্লির যে বা ওড়িশার যে মন্দির আছে পুরীর মন্দির, সেখানে কি তারা পৌরোহিত্য করার অধিকারী হয়েছে? বা তারা গর্ভগৃহে প্রবেশ করতে পারবে? পারবে কি? পারবে না। কেন পারবে না? কেন পারবে না? অস্পৃশ্যতা, আনটাচেবিলিটির কারণে পারবে না, তাই তো? তাহলে আনটাচেবিলিটির কারণে যদি না পারে, তাহলে সংরক্ষণটা মোটেই অর্থনৈতিক বা কোনো পভার্টি অ্যালিভিয়েশন কোনো প্রোগ্রাম নয়, দারিদ্র দূরীকরণ কোনো কর্মসূচি নয়। তাহলে 341, 342 যাদেরকে নথিভুক্ত বাবা সাহেব বললেন, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর 26 ক্লজ অনুযায়ী বেসড অন আনটাচেবিলিটি, অস্পৃশ্যতার পরে ভিত্তি করে তৈরি হয়েছে। সেটাকে তোমরা আর্থিক সংরক্ষণ এনে এটাকে গুলিয়ে দিতে চেও না, তাই না? তো সেখানে যে এই যে সিদ্ধান্ত, এই যে একটা হিডেন এজেন্ডা আমাদের দেশের জাতি বিদ্বেষী বা জাতিবাদী যে শাসকেরা যেটা আমাদের পরে চালাচ্ছে, এরা ভয় পেয়ে কিছু সংখ্যক মানুষ আমরা যখন সমাজকে প্রতিনিধিত্ব করার জন্য ছুটে বেরিয়ে কিছু অর্থ কিছু ভোট আমরা দিতে শুরু করেছি, তখন এরা দেখলো সর্বনাশ, এরা তো রাজনৈতিক ক্ষমতার দিকে হাত বাড়াচ্ছে, এদের হাতকে সমূলে কেটে দাও। তাই এই সিদ্ধান্ত। কেন না? সুপ্রিম কোর্টের এটা দেওয়ার কোনো পাওয়ার আছে, কোনো এখতিয়ার আছে? মনে করেন এটা এখতিয়ার আছে? ভারতের সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের রক্ষাকর্তা,
কারণ ভারতীয় সংসদ কোনো সময় ভারতীয় সংসদের বিরোধী কোনো আইন যাতে তৈরি করতে না পারে, আর ভারতীয় সংবিধানের স্পিরিটের বিরোধী কোনো শব্দকে সংযোজন না করতে পারে, ভারতীয় সংবিধানের ভীষণ প্রয়োজনীয় কোনো শব্দকে যাতে সংসদ বাদ না দিতে পারে, কোনো সরকার স্বৈরাচারী শাসক যেন তার মানুষের হিউম্যান রাইটস বিঘ্নিত করতে পারে বা কনস্টিটিউশনাল রাইটসকে বিঘ্নিত করতে পারে এমন কোনো আইন যাতে না বানাতে পারে, সেই কারণে সুপ্রিম কোর্ট। এখন সুপ্রিম কোর্ট যে রায়টা দিলেন অন হোয়াট বেসিস? তার কাছে কোনো ডেটা নেই। ডেটা আছে 1931 এর ডেটা। ভারতবর্ষে জনসংখ্যা ভিত্তিক যে জাতিগত জনসংখ্যা ভিত্তিক জনগণনা তারা করছে না ভয়ে। 2011-তে সেন্সাস হওয়ার কথা, 2011-তে সেন্সাস হয়েছে, 2021-এ সেন্সাস হওয়ার কথা। তাহলে 2021-এ সেন্সাস করা গেল না কেন? বলে করোনা খুব বাধা দিয়েছে। তাহলে 2021-এ বিধানসভা নির্বাচন কি করে হলো? 2024-এ লোকসভা নির্বাচন কি করে হলো? তার মানে এরা জাতিগত জনগণনা এরা ভয় পেয়েছে, ফলে জাতিগত জনগণনা এরা করতে চাইছে না এবং করবেও না, এবং এটা বলে দিয়েছে যেটা আমরা করবো না। এখন এই যে জাতিগত জনগণনা করছে না, তাহলে ন্যাশনাল কমিশন কোনো ডেটা তাদেরকে দেয়নি। তাহলে ভারতের জাতীয় কমিশন তারা যদি সুপারিশ না করে সুপ্রিম কোর্ট দিতে পারে না। কেন না? সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্ট এই ভারতীয় সংবিধানের কোনো শব্দকে, যেটা আগে ছিল না সেই শব্দকে কখনোই তিনি সেটাকে ইনসার্টেড বা ইনক্লুশনের কথা বলতে পারে না। কারণ it cannot be built a new edifice which was not existed earlier in the Constitution of India. ভারতীয় সংবিধানে যে শব্দ ছিল না, নতুন কোনো এডিফাইস, কোনো ইমারত গড়া যাবে না। এটা বাবা সাহেবের স্পিরিট এবং বাবা সাহেবের কথা। এবং এক্ষেত্রে খুব ইন্টারেস্টিং যে ভারতীয় যে সুপ্রিম কোর্টের যে 7 সদস্যের সাংবিধানিক বেঞ্চ, এটা খুব আশ্চর্য যে তাদের মনের আনন্দে তারা আইন লিখতে শুরু করে দিল। এক্ষেত্রে মানে মার্কিন যুক্তরাষ্ট্রে যে সুপ্রিম কোর্ট, তার যে বেঞ্জামিন কার্ডোজো বলে একজন বিচারক ছিলেন, তিনি বলছেন যে জাজকে কেমন হতে হবে। তিনি বলছেন যে a judge is not like a knight roaming at will to invade by in pursuit of his ideas of beauty. A judge is not to elevate at pleasure. একজন জাজ কোনো কিছু তার মনের আনন্দে খুশিতে সে তার কোনো কিছু উদ্ভাবন করতে পারবে না। যা আছে ভারতীয় সংবিধানে তার কনটেক্সটে তাকে বিচার করতে হবে। তাহলে ভারতীয় বিচার ব্যবস্থা যে অতি সক্রিয়তা, তার কারণ কি? এই জাতিবাদ। কারণ ওখানে আমাদের লোক নেই। আর ওইখানে কে বলবে আমার কথা? ওখানে কলেজিয়াম, বাপ জ্যাঠা কাকা 14 পুরুষ সব ওখানে চলে যাবো উইদাউট পরীক্ষায়, সে নাকি মেরিট ওখানে দেখাচ্ছে। আমরা এই যে 1% নিচে পাচ্ছি, বলছে দেশ গেল হায়, দেশ গেল হায়। তাই বলছে তো নাকি? তাহলে দেশ গেল হায়, দেশ গেল হায় সংরক্ষণের জন্য যাচ্ছে যদি, তাহলে এই দেশের 76 বছরের যারা শাসন করছে, যেটা তাপসদা বললেন, তাই তাদেরকে নিতে হবে। যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাহলে দোষ কার হবে? ড্রাইভারের হবে। যারা যাত্রী রয়েছে তাদের কেন দোষ হবে নাকি? তো যারা গাড়ি চালাচ্ছে, যদি আমার এখন মনে হয় যে এই ড্রাইভার আনাড়ি আছে, অশিক্ষিত আছে, আনট্রেন্ড আছে, তাহলে তাকে ওই সিট থেকে লাফ মেরে বের করে দিয়ে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত ভালো ড্রাইভারকে বসাতে হবে। আর সেই ড্রাইভারকে বসানোর জন্য যে লাইসেন্স প্রাপ্ত হতে হবে সেটা বাবা সাহেব কাঞ্চিরামজি এবং মহাপ্রাণরা সার্টিফাইড করে দিয়েছে যে কি কি যোগ্যতা তার থাকা উচিত, তাই তো? তো সেই জায়গা থেকে আজকে সিদ্ধান্ত রাজনৈতিক, বারবার করে বলছে, যারা ভণ্ডামি করেন যে এই রাজনৈতিক কথা বলছে, এই ভণ্ডামিটা করবেন না এবং আসবেনও না। যদি বোঝেন যে বাবা সাহেব, গুরুচাঁদ ঠাকুর, যোগেন্দ্রনাথ মন্ডল, কাঞ্চিরামজি প্রত্যেকেই বলছেন যে রাজনীতির মাধ্যমে তোমার সমস্যার সমাধান করো,
আমি কোথায় গিয়ে হরিহর যে আমি সিদ্ধান্ত নেবো যে না এই আন্দোলন করে এই হবে ওই হবে। শুধু সমাজের সঙ্গে তঞ্চকতা করা যাবে না, কোনো বঞ্চনা করা যাবে না, ভাবের ঘরে চুরি করা যাবে না। সমাজকে মদত করতে হবে যারা আমরা চাকরি নিয়েছি। আপনি প্রতিনিধিত্ব যদি না করতে পারেন সেই কারণে আপনি আপনার কর্মস্থলে গালাগাল খান, কারণ আপনি আপনার পরিচয় আত্মগোপন করে রাখেন। বুঝাতে বলেছেন যে আত্মপরিচয় মনে নাই হায় তাই এত দুর্গতি ভালে, পূর্ব বিবরণ করণে স্মরণ শক্তিতে উঠল। জাতির ইতিহাস জানতে হবে, কারা কারা তার জীবনকে উৎসর্গ করে আপসহীন সংঘর্ষের মধ্য দিয়ে আমাদের এই সুযোগ সুবিধাগুলো আনিয়ে দিয়েছিলেন, মানুষের অধিকারকে ফিরিয়ে দিয়েছিলেন। তার কথা না শুনে আমরা যদি একটু তার প্রেসক্রিপশন অনুযায়ী যদি ওষুধ খাই, তার সাইড এফেক্ট হবে হবে হবে। আর সেই সাইড এফেক্ট ভোগ করছে। খুব দুঃখের সঙ্গে বলছি, আজকে আমি নির্মলদা, অচিন্তদা, গৌতম মানে রাজনৈতিক নেতৃত্ব শিমুদা এবং রামকৃষ্ণদা এরা প্রচুর ঘুরেছে, ঘুরে এই কটা লোক এসেছে। প্রত্যেককে গিয়ে বলেছে, হাতে পায়ে ধরে ধরে প্রত্যেককে গিয়ে বলেছি, লিফলেট দিয়েছি যে ভাই যেও, আপনার লড়াই কেন আমরা লড়ে দিতে হবে? নিজের লড়াইকে নিজে লড়তে হবে। আমার মা ভালো বলতেন এক্ষেত্রে, আমার মা বলতেন যে আমাদের আর যোগেনও নেই, সেই লড়াইও নাই। কারণ আমার মা বলেছিলেন এই কারণে, যেহেতু তিনি বাংলাদেশ থেকে যখন আসেন, আসার পরে শিয়ালদার যে ট্রানজিট ক্যাম্প, সেই ট্রানজিট ক্যাম্প থেকে তারপরে জিরাট ক্যাম্প হুগলি, হুগলি থেকে 1958-তে দণ্ডকারণ্য না দেখতে পেরে ওখান থেকে নৈনিতালের শক্তি ফার্ম। তারা বুঝেছিলেন মহাপ্রাণ যোগেন্দ্রনাথের যে মর্মার্থ, যে তার যে লড়াকু মনোভাব তারা বুঝেছিলেন। অথচ আমার সমাজের মানুষ যারা শিক্ষিত হয়েছে, আমার মা নিরক্ষর হওয়া সত্ত্বেও তিনি তার ছেলেকে রাজনৈতিকভাবে উৎসর্গ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজকে যেহেতু এক্সিকিউটিভে সার্ভিস করতে হচ্ছে, তাই আমরা পলিটিক্স করতে পারছি না। কিন্তু যারা আপনারা করতে পারেন, শিক্ষক সমাজ রয়েছে এখানে, তারা কেন করবেন না? আমরা মদত করব, সর্বতভাবে যতটা করি ততটাই করব, সপরিবারে করব। এটা না করে শুধুমাত্র প্রত্যেকটা মিটিং উপস্থিতি দিলেও কিছু হবে না। যখন আসতে হবে সঙ্গে করে 5টা লোক নিয়ে আসতে হবে না, যে নতুন লোক। আমার কথা আপনারা প্রায় শোনেন, আমি আপনাদের মুখ চিনি, আপনারা আমার মুখ চেনেন। লাভের লাভটা কিছু হচ্ছে না। এখন এরা কিভাবে মারতে চাইছে, এই যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এরা যেটা দেখবেন যে আপনারা 2002 সালে দেখবেন যে যখন আপনার রাইট টু এডুকেশন 21 বলে একটা ফান্ডামেন্টাল রাইটস ওরা ইনসার্ট করে এবং 2009 আরটি অ্যাক্ট, সেক্ষেত্রে যে শিক্ষার যে অধিকার দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস হিসাবে, অথচ সেই দেশে 2017 থেকে জানলে আপনারা আজকে উঠবেন 1 লক্ষের ওপরে স্কুল বন্ধ হয়েছে এবং পশ্চিমবঙ্গে 8207টা স্কুল বন্ধ হয়েছে। এই যে 8207টা স্কুল বন্ধ হয়েছে মানে কি? প্রত্যেকটায় 20টার নিচে ছাত্র নেমে গেছে, তাই স্কুল বন্ধ হয়েছে। শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা দেখবেন, এটা আপনারা জানেন। তাহলে এই স্কুলগুলো থাকলে কত সংখ্যক 22.5 আমার সমাজে মানুষ ওখানে শিক্ষকতা করতেন। আবার অপর দিকে দেখুন, স্কুল বন্ধ হওয়ার পরে ওই প্রাইমারি স্কুল সরকারি এবং হায়ার সেকেন্ডারিতে কারা পড়ে? আমার ছেলেমেয়েরা পড়ে। সেগুলো বন্ধ হলে এই দেশের শাসকদের কিছু যায় আসে না। অর্থাৎ এদেরকে শিক্ষায় মারো, তারপর উচ্চশিক্ষায় যে কটা উঠে এসেছিল উচ্চশিক্ষায় 15/4 এটা মেরে দিল, তারপর আবার একটু চাকরি পাচ্ছিল তাহলে 16/4 এটাকে মেরে দিল, তাই তো নাকি? তাহলে সমস্ত কিছুই তারা নিয়ে যাচ্ছে আর আমরা চুপ করে আঙুল চুষি। বাবান্দা দারুণ বলছিলেন যে পৈতৃক সম্পত্তি রক্ষা করতে পারে না, ওই রকম সন্তানের জন্ম দিয়েই বাবা মা ভুল করেছে, তাই না? নালায়েক, কাঞ্চিরামজি বলতেন নালায়েক, আর নালায়েক সমাজ আর নালায়েক
এখন এই নালায়ক সন্তানকে লায়ক হতে গেলে আপনাকে বাবা সাহেব, গুলজার ঠাকুর, কাঞ্চিরামজির যে আদর্শলিপি আছে তাদের আদর্শলিপি পড়তে হবে। এখন বিদ্যাসাগরের আদর্শলিপি পড়ে আপনি এতদিন ধরে একাডেমিক ভাবে হয়েছেন, লেখাপড়া শিখেছেন, শিক্ষিত হতে পারেনি, তাই না? শিক্ষিত হতে পারেনি। তো প্রকৃত অর্থে যদি শিক্ষা আমরা পাই তাহলে সমাজকে প্রতিনিধিত্ব করব, নিজের পরিচয়কে গোপন করব না। সেখানে আমার সমাজের মানুষ যে পরিষেবা নিতে আসবে আমরা সেটাকে সুনিশ্চিত করব। আমি কত বড় অফিসার এইটা কিন্তু আমার ওইদিকে যে আছে তার কিছু যায় আসে না। আসে, আমি তাকে খেতে দিই, পড়তে দিই, তা আমাকে কেন সে দোয়াজ করবে? আমার মনে হয় আমার সমাজে যে রিক্সা চালক আছেন, দিনমজুর আছেন, ভ্যান চালক আছেন, তারা যদি সমাজকে যোগ্য যোগদান করেন, সহায়তা করেন, তারাই আগামী দিন থেকে আমাদের এই চেয়ারগুলোতে বসবে। আর আমরা যারা সমাজকে দেব বলে নিয়ে রেখেছি তারা ওই দিকটা হবে, এটা সেটাই হওয়া উচিত। আমরা কেড়ে নিয়ে তারপরে আরো কিছু দিচ্ছি না, তারপরে সমাজের সঙ্গে বেইমান। কারণ এই কারণে বাবা সাহেব, যেটা আপনারা সকলেই জানেন যে 1956 সালের 18 মার্চ আগ্রাতে দাঁড়িয়ে তার জীবনের শেষ প্রান্তে এসে তিনি যখন বললেন যে আমার সমাজের মানুষ কিছু শিক্ষা পেয়ে, কিছু উচ্চ পোস্ট পেয়েছে, কিন্তু সেই সমাজ এই জাতির সঙ্গে বেইমানি করেছে। তিনি এটা তার কখন 56 6 ডিসেম্বর তিনি মারা গেছেন, তাহলে মার্চে শেষ জীবনে সেটা তার উপলব্ধি হয়েছে। বাবা সাহেব যখন 1943 থেকে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ 1946-এর 2রা সেপ্টেম্বর পর্যন্ত সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে তিনি লেবার মেম্বার ছিলেন, এক্সিকিউটিভ কাউন্সিলে। সেই সময় তিনি প্রায় 40 জন মানুষকে সরকারি পৃষ্ঠপোষকতায় তিনি বিদেশে উচ্চ শিক্ষার জন্য পাঠিয়েছিলেন, এবং তিনি পাঠানোর সঙ্গে সঙ্গে তিনি ধরে নিয়েছিলেন যে এরা উচ্চ শিক্ষা পাওয়ার পরে আমার সমাজের মানুষ ফিরে এসে আমার সমাজের মানুষকে এরা সার্ভিস দেবে, সমাজকে এগিয়ে নিয়ে যাবে, পে ব্যাক টু দ্য সোসাইটি করবে। তাদের মধ্যে আপনারা জানেন, একজনকে চেনেন, কে.আর. নারায়ণকে আপনারা চেনেন, ভারতের যে রাষ্ট্রপতি ছিলেন, তাই তো নাকি? তারা বাবা সাহেবের দৌলতে শিক্ষা পেয়ে যখন ভারতবর্ষের ফ্লাইটে যখন ভারতবর্ষে নেমেছেন, অবতরণ করেছেন, সঙ্গে সঙ্গে কংগ্রেস তাকে হাইজ্যাক করেছে। এবং আমার সমাজের মানুষ হাইজ্যাক হতে খুব পছন্দও করে। মানে আমরা এরকম গুটি কয়েক কিছু মানুষজন নিয়ে যখন মিটিং করি, তখন মনুবাদী সমাজের লোকেরা ভাবে যে এ ভালো চামচা হতে পারে, এর আন্ডারে বেশ কিছু ভেড়া আছে, এ হচ্ছে পালের গোদা ভেড়া। হ্যাঁ, তখন ওরা কি করে, ভালো কথা বলে প্রথম ভেড়াকে, পালের যে গোদা ভেড়া আছে। তারপরে যখন যেতে চায় না, দেখবেন যে পুকুরের কাছে বা জলের কাছে যদি ভেড়ার পাল নিয়ে যায়, তখন দেখবেন ওই জল দেখবে কিছু আটকে থাকে। আর যে রাখাল থাকে সে ওই পালের যে গোদা ভেড়া আছে তাকে এক কোষে পেটানো দেয়, আর যখনই পেটানো দেয় সব ভেড়া একসঙ্গে দৌড়ে নৌকায় উঠে পড়ে। এখন এই যে পালের গোদা সাজা যে মানুষগুলো, তাদেরকেও চিহ্নিত করতে হবে যে কারা সত্যি সত্যি পালের গোদা ভেড়া হওয়ার চেষ্টা করছে। এটাকে কিন্তু চেষ্টা করতে হবে, কারণ যখন এই প্যাথোলজিতে টেস্ট হবে যে কোন ভাইরাসের আক্রমণে আমার সুযোগ সুবিধা যাচ্ছে, সেটাকে চিহ্নিত যতক্ষণ না করা যাবে ততক্ষণ আপনি বাবা সাহেবের দেওয়া বা গুলজার ঠাকুরের দেওয়া যে ওষুধ সেটাকে প্রয়োগ করতে পারবেন। এখন এই কারণে আমি আলোচনা দীর্ঘায়িত করব না, অনেক কথা বলার ছিল কিন্তু আজকে বলবো না। আমরা বিভিন্ন জায়গায় একটা মেমোরান্ডাম অলরেডি আমরা করেছি। এই প্রতিনিধিত্ব সুরক্ষা মঞ্চের ব্যানারে আমরা ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং যাবতীয় আমাদের যারা এমএলএ এমপি রয়েছেন, বিভিন্ন জাতিবাদী রাজনৈতিক দলের যারা নেতৃত্ব রয়েছে, সবাইকে আমরা আমাদের মেমোরান্ডামটি স্পিড পোস্ট করেছি। আশা করি তারা অন্তত আমাদের যে বার্তা আছে সেই জায়গাটায় আমরা যে প্রস্তাব যেটা রেখেছি, যে ভারতীয় সংবিধানের পরিপন্থী কোনো
বিচার এই ভারতের সুপ্রিম কোর্ট দিতে পারে না ভারতীয় সংবিধানের 142 ধারা অনুযায়ী। কারণ বাবা সাহেব বলছেন হোয়াট ক্যান নট বি ডান ডিরেক্টলি ক্যান নট বি ডান ইনডিরেক্টলি। যা সোজাসুজি করা যাবে না সেটাকে ঘুরপথেও করা যাবে। যেটা এদের সরকার সংসদে যদি পাস করে তাহলে এরা দায়বদ্ধ হবে বলে ওরা ভারতীয় বিচার ব্যবস্থাকে দিয়ে শিকন্ডির মতো দাঁড় করিয়ে তারা এই আইনকে পাস করছে। তো এই যে ইনডাইরেক্টলি এটাকে করা যায়। আর আমাদের সমাজের কিছু চামচ যারা আছেন তারা হঠাৎ করে কিছু এমএলএ এমপি তারা গিয়ে প্রধানমন্ত্রীকে স্মারক দিলেন, যেন প্রধানমন্ত্রী এই ঘটনা ঘটবে বা এই রায় হবে জানে না, আমার একটা ভাব দিয়েছেন। সঙ্গে সঙ্গে ফটোগ্রাফার নিয়ে দিয়ে দিল। দেওয়ার পরে আমাদের থেকে কিছু সমাজের মানুষ বলতে শুরু হলো, কেন প্রধানমন্ত্রী তো বলেছে সাবক্লাসিফিকেশন হবে না, বিশ্বাস করে নিয়েছি, মুখের কথা বিশ্বাস করেছি। আচ্ছা, আপনারা তো কয়েকদিন আগে বিশ্বাস করেছিলেন যে নাগরিকত্ব পাবেন, বিশ্বাস করেছিলেন না? করেছিলেন, পেয়েছিলেন। আর আমাদের সমাজে যে চামচরা বলেছিল নাগরিকত্ব হয়ে যায় তাদেরকে আপনারা কোনোদিন জিজ্ঞাসা করেছেন যে কি হলো আমাদের নাগরিকত্বের? সেটাই বলতে যাচ্ছি। কালকে ঝাড়খণ্ডে ভারতের স্বরাষ্ট্র সচিব নির্বাচনী প্রচারে গিয়ে বলেছেন যে একদম স্বরাষ্ট্রমন্ত্রী বড় মোটা ভাই, তো তিনি বলেছেন যে ভারতবর্ষে অনুপ্রবেশকারীদের একজন চুন চুনকে খুঁজে খুঁজে উল্টো করে ঝুলিয়ে পেটানো হবে। ডেইলি হান্ট বাংলা নিউজ পেপার খুললেই দেখতে পাবে। ঠিক আছে? তো এই যে নাগরিকত্ব দেবে বলে দিল না, এই যে নাগরিকত্ব দেয়ার তুমি কে? এই অবিভক্ত ভারতবর্ষে যে প্রপার্টি সেটা যদি আমাদের বাবার ঠাকুরদাদের সম্পত্তি হয়, তুমি আমাকে বলে ভাগ করোনি এবং আমার যে প্রাপ্য হক সেটা তোমরা দাওনি। তাহলে এই সিএ নিয়ে যখন আমরা সতর্ক করছিলাম, প্রত্যেকটা জায়গায় সেমিনার করে করে বলছিলাম যে ওরা কিন্তু দেবে না, পাবেন না, আমাদের সমাজের মানুষ শোনেন। আমাদের সমাজের কিছু চামচ তারাও আবেদন করছেন। এখন বাংলায় যদি তারা আসে, আমাদের সমাজের মানুষের জিজ্ঞাসা করা উচিত যে ভাই তুমি বলেছিলে, তাহলে কেন হচ্ছে না? কারণ হবে না। এরা যখন আইনটা পাস করে এরা অ্যাকশনটা শুরু করে 30 থেকে 32 বছর পরে করে। এখন ওরা করে রাখে, অ্যাকশন নেবে তারপরে। তো সেই জন্য আমরা যেটাকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি। আজকে উত্তমদা আছেন হুগলি থেকে, ভালো লাগছে। আজকে আমাদের নৈহাটিতে যে মিটিং করেছিলাম, সে নৈহাটি রেলওয়ে ইউনিয়ন থেকে প্রচুর লোক এসেছেন। আমি খুব খুশি যে মিটিং করে আমাদের কাজ হচ্ছে। আমাদের বিভিন্ন সেগমেন্ট থেকে, ফুডের থেকে রিপ্রেজেন্টেটিভ আছেন, বিভিন্ন জায়গা থেকে, এলআইসি থেকে শুরু করে আমাদের রিপ্রেজেন্টেটিভরা এসেছেন, শিক্ষা দপ্তর থেকে এসেছেন। এই যে টোটাল জায়গা থেকে যে কনভার্জেন্স, যে একটা সমন্বয় করার আমরা চেষ্টা করছি আগামী, এবং ছাত্রছাত্রীরাও এখানে এসেছেন, অনেক ডাক্তাররাও ছিল। আমার কিছু ছাত্র যারা অলরেডি ডাক্তারি পাস করেছে, যারা এমডি নিয়ে পড়ছে বা এমডি আছে, তারাও ছিলেন আজকে। যেহেতু আজকে প্রচুর ভিড় বলে আমরা আজকে তুলতে পারিনি তাদের। আমরা এটাকে করছি এই উদ্দেশ্য নিয়ে যে আমরা শুধু বলে গেলে হবে না। কারণ যখন মহাপ্রাণ মারা গেছিলেন, তারপরে যে আমাদের জেনারেশন গ্যাপ হয়েছিল, এই গ্যাপ আমরা রাখতে চাই। কারণ বাবা সাহেব যাওয়ার পরে বা মহাপ্রাণ যাওয়ার পরে একটা বিরাট গ্যাপ, তারপরে অনেক পরে কাঞ্চিরামজি চলে যাওয়ার পরে যে গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপ আমরা রেখে যেতে চাইছি। আমরা আজকে অন্তত শান্তিতে মারা যেতে পারবো, এই কথা ভেবে যে সৌরভ, এই যে আমাদের যারা ছিলেন এখানে, সৌরভ, অধীর থেকে শুরু করে এদেরকে আমরা এটাকে বোঝাতে সক্ষম হয়েছি, বাবা এটাকে তোমাদের ধরে রাখতে হবে। আজকে সৌভিক থেকে শুরু করে অনেকেই ছিল আমার ছাত্রছাত্রী যারা অলরেডি প্রতিষ্ঠিত, যে আমরা চলে যাওয়ার সময় এসেছে, তোমাদেরকে ব্যাটন নিতে হবে। এটা রিলে রেস, একজনের হাত থেকে আরেকজন ব্যাটন নিতে হবে। আজকে অমিত এসেছে, অমিত অনেক ছেলে মেয়েদের নিয়ে এসেছে অমিত। তো আমি সবার কথা হয়তো বলতে পারছি না, অনেকেই আমার পরিচিত রয়েছে, কিন্তু আমার যেটা বক্তব্য, 6 ডিসেম্বর বাবা সাহেবের যে মহাপ্রয়াণ রয়েছে, আমরা বাবা সাহেবের এই দিনকে সামনে রেখে আমরা কলকাতার বুকে সমস্ত জায়গায় আমরা কমিউনিকেশন করার চেষ্টা করছি। আপনারা করুন, সেখানে ফান্ডিং লাগবে, প্লাস ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প লাগবে, প্রশাসনিক সহায়তা লাগবে।
সব থেকে বড় লাগবে জনগণ। ফলে এখান থেকে আজকে আপনারা যাদের আমরা সই স্বাক্ষর দিলাম প্রত্যেকের সঙ্গে আমরা কানেক্ট করব। ওই দিন অন্তত আমরা যদি 5 জন লোক নেওয়ার ক্ষমতা না রেখে নিজেদের পরিবারকে যেন নিশ্চিত করি। শহীদ মিনারে রানী রাসমণি রোডে আমরা 6 ডিসেম্বর প্রোগ্রাম করার চেষ্টা করছি, কারণ আমরা যে প্রতিবাদ করছি এবং আমাদের প্রতিবাদের যে ধরন, সেটা যাতে এই যে দেশের জাতিবাদী শাসকেরা বুঝতে পারে যে আগামী দিনে খুব ভালো ফল তারা পাবে না। যে বৃক্ষ তারা রোপণ করেছে সেই বৃক্ষের মূল উৎপাদন যদি আমরা করতে চাই, বাবা সাহেবের দেওয়া ভারতীয় সংবিধানের 326 ধারা অনুযায়ী প্রাপ্তবয়স্কের ভিত্তিতে সার্বজনীন ভোটাধিকারকে বহুজন রাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা সেটাকে দেব। কারণ ভোট হামারা, রাজ তোমারা, নেই চলেগা, নেই চলেগা। জয় হিন্দ, সবাই ভালো থাকুন। আগামী দিনে জয় হিন্দ, জয় ভীম, জয়